নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৮৩তম অংশ। পরীক্ষা হয়ে গেল, যথাসময়ে ফলও বেরোলো। প্রেসিডেন্সি কলেজে সুনীত কুমার ইন্দ্র প্রথম ও আমি দ্বিতীয় হয়েছি। আশ্চর্যের বিষয়, ম্যাট্রিকে যারা প্রথম ১০ জনের মধ্যে হয়েছিল তাদের প্রায় কারণ আমি দেখতে পেলাম না। এই প্রসঙ্গে আমার অনেক সময় মনে হয়, একটা পরীক্ষায় কে দৈবাৎ প্রথম, কে বা দ্বিতীয়, কি তৃতীয়, কি নবম বা দশম হলো, তাই দিয়ে তাদের যোগ্যতা বিচার করার নিয়মে অনেক খুঁত আছে। সাধারণত দেখা যায় দুজন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১ কি ২ বা ৩ নম্বরের তফাৎ হয়, তাও সামগ্রিক পরীক্ষায়। পরীক্ষকও একজন নন। একজনের কাছে যে ছাত্র ১০ পেল, আরেকজনের কাছে সেই হয়তো ৭ পেত বা ১৫ পেত। তাহলে আর যোগ্যতা বিচার থাকে কোথায়? এ বিষয়ে একটা গল্প না বলে পারছি না। আমার ছোট জেঠামশাই কুলোদারঞ্জন ম্যাট্রিকের বাংলার পরীক্ষক ছিলেন, সে কথা আগেও বলেছি। এও তার কাছেই শোনা। তখন আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন উপাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়কে একরকম তার সৃষ্টি বলা যেত। কাজেই প্রবেশিকা পরীক্ষার ওপরেও যে তার সযত্ন দৃষ্টি থাকবে, তাতে তার আশ্চর্য কী? ওপরে আমি যে মন্তব্যগুলি করেছি, তিনিও সেই ধরনের যুক্তি প্রয়োগ করে পরীক্ষকদের সবাইকে ডেকে একটা প্রশ্নপত্রের উত্তরে তাদের বিচার মতো নাম্বার দিতে বললেন। নম্বর অবশ্য উত্তরের গায়ে লেখা হবে না। শেষে দেখা গেল ওই পেপারে কেউ দিয়েছেন ১০০তে ৭০, কেউ বা দিয়েছেন ৪০। তাহলে ন্যায্য বিচার কোথায় হলো? অবশ্যই একথাও সত্যি যে ভালো ছাত্রছাত্রীরা সাধারণত ভালো নম্বরই পেয়ে থাকে। অপ্রত্যাশিত রকম বেশি বা সামান্য কম হতে পারে, কিন্তু তফাৎ কদাচিৎ হয়। এক যদি না পরীক্ষার্থী কোনো গোলমাল করে ফেলে থাকে। সেকালে যে বছর ২০,০০০ পরীক্ষার্থী বসতো, সবাই বলতো, বাব্বা, এত ছেলের মধ্যে সুবিচার পাওয়া শক্ত। তাও সে সময় সমস্ত পশ্চিম বাংলা থেকে, এখন যাকে বাংলাদেশ বলা হয়, সে জায়গা এই বিস্তীর্ণ এলাকা থেকে পরীক্ষার্থী আসতো। জনসংখ্যার সঙ্গে সঙ্গে শিক্ষারও কত বিস্তার ঘটেছে বলতে হবে। কাজেই গুণ বিচারের কাজও আরও কত জটিল হয়ে উঠেছে, সে কথা সহজেই অনুমান করা যায়। এইসব কারণে পরীক্ষার ফলকে আমি খুব বেশি প্রাধান্য দিই না। আরেকটা কথাও আছে, কতবার দেখেছি পরীক্ষায় যারা উচ্চ সম্মানের সঙ্গে উত্তীর্ণ হলো, পরে কর্মক্ষেত্রে তারা ততখানি দক্ষতা দেখাতে পারল না। আবার কত কর্মী সাধারণভাবে পরীক্ষায় পাশ করে কর্মজীবনে আশ্চর্য গুণ দেখিয়েছেন। আসলে কতগুলো অন্য লোকের চিন্তায় ভরা বই গিলে কাগজে সেগুলি উদ্গীরণ করা ছাড়া কারো কিছু সামর্থ্যের দরকার থাকে। অনেকে তো স্রেফ উচ্চাকাঙ্ক্ষার জোরেই অনেক দূর এগিয়ে যায়। আইএ পড়বার সময় আমার ৩টি গুণী বন্ধু লাভ হয়েছিল। এদের সঙ্গে কলেজে ৪ বছর পড়েছিলাম। আইএ পরীক্ষায় এদের মধ্যেও ২জন বৃত্তি পেয়ে ইংরেজিতে অনার্স নিয়ে আমার সঙ্গে পড়তে লাগলো। ওদের ৩ জনের মধ্যে ভারী ভাব ছিল। দুঃখের বিষয়, কেউ বেশি দিন বাঁচেনি। একজনের নাম সুধা ঘোষ, বিধানচন্দ্র রায়ের কীরকম ভাগ্নি। একজন নীতা মুখার্জি, ডক্টর পি.কে. রায়ের নাতনি। দেশকর্মী রেণুকা রায়ের ছোট বোন, একজনের নাম লিলি সেন। আশ্চর্য রকম গুণী মেয়ে ছিল সে। এখন ভেবে দুঃখ হয়, এদের অসুখ, জীবন ও অকাল মৃত্যুতে কত গুণ বৃথা নষ্ট হয়ে গেল। যাই হোক, তখন আমাদের ফুর্তি দেখে কে? ছাত্রজীবন যে কত মধুর হতে পারে ভেবে ভালো লাগলো। এখন মনে হয় কলেজের ওই প্রথম ২টি বছর বড় ভালো ছিল। বড় হওয়ার বছর, আপনা থেকে সাবালিকা হবার বয়স। ১৮তে আইএ পাশ করলাম। তার আগে কলকাতার অতুলনীয় সাংস্কৃতিক জীবনের একটা দিকের আস্বাদ পেলাম। দেখলাম সাহিত্য উপভোগের একটা সামাজিক দিকও আছে। শুধু বই পড়ে যে আনন্দ পাওয়া যায়, সেটাই সব নয়। ৫ জন সাহিত্যিক আর সাহিত্যানুরাগীর সঙ্গে মিশে আরেক রকম রস পাওয়া যায়। তাতে একদিকে যেমন আমার সাবলকত্ব পাওয়ার ভারী সুবিধে হয়েছিল, অন্যদিকে নিজের চিন্তাগুলোকে একটু যাচাই করার অভ্যাসও অল্পে অল্পে রপ্ত হয়েছিল, অন্তত শুরু হয়েছিল। দুটি মানুষের সংস্পর্শে এসে এটি সম্ভব হয়েছিল।
তারা হলেন ইন্দিরা দেবী চৌধুরানী আর তার স্বামী প্রমথনাথ চৌধুরী। এদের নতুন করে পরিচয় দেবার দরকার না থাকলেও আমার জীবনে যখন তারা নবাগত হয়ে প্রবেশ করলেন, মনের মধ্যে নতুন একটা সাড়া জেগেছিল, একটা সচেতনতা, নিজের প্রকাশ করার ইচ্ছা, একটা পরিচ্ছন্নতার প্রয়াস। এমন মানুষ আমি আগে দেখিনি। কোথাও এতটুকু ছেলে মানুষই ছিল না তাদের। সারা জীবন যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ত নির্মল রসের মধ্যে ডুবে থেকেছি, এ তার থেকে আলাদা। এর জন্য মনে হতো অনেক দিন ধরে নিজেদের তৈরি করতে হয়েছিল, জন্মগত ক্ষমতাগুলোকে কঠোর শাসনে রাখতে হয়েছিল, ভারী একটা সুশ্রী শালীনতার গণ্ডির মধ্যে নিজেদের বেঁধে রাখতে হয়েছিল। ফলে লাভ যা হয়েছিল তাতে বৈদগ্ধ্য ছিল, সুরুচি ছিল, আত্মসচেতন শিল্পবোধ ছিল, তীক্ষ্ণ মেধা ছিল, ভারী যত্নে লালিত, সঙ্গে একরকম আড়ষ্টতাও ছিল। শেষ পর্যন্ত দুজনের একবারের জন্য মনের ঘোড়ার বলগা ছেড়ে দেননি। ঝরঝরে সুন্দর গান, গল্প, সুর, স্বরলিপি তৈরি হয়েছিল। অত্যন্ত পরিপাটি পরিচ্ছন্ন সৃষ্টি সব, কিন্তু বড় বেশি প্রশিক্ষণ পাওয়া, সভ্য ভব্য। তার মধ্যে অসামাজিক কিছু প্রবেশ করা অসম্ভব ছিল। এক যদি না কথাগুলো চতুর সরস বাক্য বিন্যাসের ফাঁকে ফাঁকে নির্লোহিতের কিংবা চারিয়ারে বাক্যবানের সঙ্গে সঙ্গে তার একটুখানি ঝলকানি ঢুকে পড়ত। এসব হলো গিয়ে আমার অনেক বছরের চেনা জানার পরের কথা। এখানে প্রসঙ্গক্রমে বলা হলেও নিতান্ত নিষ্প্রয়োজন, তবে একেবারে অবান্তর নয়। শিল্প সৃষ্টি করতে হলে এই সচেতনতা আর সযত্ন প্রয়াসেরও দরকার আছে। শুধু খচখচ করে যা মনে এলো তাই লিখে গেলেই যথেষ্ট হলো না। মনকেও সাবালক হতে হয়। নাবালকদের জন্য যারা গল্প লেখে তাদের মনকেও। কাঁচা মন দিয়ে খুব বেশি কাজ করা যায় না। ওই দুটি মানুষের কাছাকাছি এসে এই শিক্ষা আমার হয়েছিল। তবে দড়ি দড়া বেঁধে দিলে আমি এক লাইন লিখতে পারি না। ওদের যখন প্রথম দেখেছিলাম তখন আমার 17 বছর বয়স, স্কুলের দুটি অন্তরঙ্গ বন্ধুর কারণে। তারা ছিল দুই বোন, অলকা চৌধুরী ও পূর্ণিমা চৌধুরী, আমার আজীবনের বন্ধু। পরে অলকার মামার সঙ্গে আমার বিয়ে হওয়াটা আরও গভীর হয়েছিল। সেই সময় ওরা ছিল নিতান্ত স্কুলের বন্ধু, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। একটা সুবিধা হয়ে গেল যে কথার ছলে বেরিয়ে পড়ল অলকার মা বিখ্যাত হোমিওপ্যাথ ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদারের মেয়ে। শুনে মা ভারী খুশি। অলকার মা তার কলেজের সহপাঠিনী, দুই বাড়িতে আসা যাওয়াও ছিল। কাজেই অলকাদের বাড়িতে দিদির আমার অবাধ যাওয়া আসার অনুমতি হলো। সেকালে সামাজিক জীবনের এই সতর্কতার দিকটা হয়তো দরকার ছিল, কারণ মেয়েদের স্বাধীনতার তখনও তেমন প্রচলন হয়নি। স্কুলের বন্ধুদের মা বাবাদের কাউকে আমাদের মা বাবা বা মাসি পিসি না চিনলে তাদের বাড়িতে যাওয়ার অসুবিধা ছিল। পূর্ণিমা অলকার খুড়তুতো বোন।